প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যে কবিতাটা আমি দিয়েছি সেটা হলো আয় আরও বেঁধে বেঁধে থাকি। ইতিপূর্বেই আমার এই কবিতাটা আলোচনা চলছে, আজকে আবার নতুন পর্ব নিয়ে আসছি। আয় আরও বেঁধে বেঁধে থাকি। আশা করি তোমাদের সকলের ভালো লাগছে। অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্টস করবে, কারণ তোমাদের কমেন্টস আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আজকে আমি শুরু করছি। আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবি শঙ্কর ঘোষের এই কবিতা সম্পর্কে আমি শুরু করলাম বেশ কিছু কোশ্চেন। এই কোশ্চেন তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজকের প্রথম প্রশ্ন হলো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি সম্পর্কে তোমার ভাবনার পরিচয় দাও। আয় শুরু হচ্ছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবি শঙ্কর ঘোষের লেখা। এই কবিতাটির নামকরণ করতে গিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিসর্জন নাটকের জয়সিংহের একটি সংলাপকে একটু এদিক ওদিক করে নিয়েছেন। কবিতাটি রচনাকাল 2001 থেকে 2003 খ্রিস্টাব্দ। এটি কবির জলই পাষাণ হয়ে গেছে কাব্যের অন্তর্গত। এই কবিতাটি মূলত 6টি স্তবক আছে। প্রতিটি স্তবকের 4টি করে পংক্তি এবং প্রতিটি স্তবকের দ্বিতীয় পংক্তির সঙ্গে চতুর্থ পংক্তির মিল আছে। মাত্রা কোথাও আছে 7 থেকে 8, আবার কোথাও আছে 10, তবে পড়তে কোনো অসুবিধা হয় না। শ্রুতিমধুর ছন্দ মোটামুটি এই কবিতায় বর্তমান। এই কবিতার বক্তব্য বিষয় মূলত এক শ্রেণীর মানুষের দুঃখ কষ্টের জীবনযাপন সম্পর্কে বলা হয়েছে। তারা শান্তিপ্রিয়, নিরুপদ্রব, নিরপেক্ষ মানুষ। তাদের জীবিকা অনিশ্চিত। সভ্যতাগর্বী মানুষের ইতিহাস তাদের হয়তো অনেক শ্রম নিহিত, কিন্তু ইতিহাসে ব্রাত্য অথবা বিকৃত রূপে প্রকাশিত এমন মানুষ যাদের প্রকৃতি ও মানুষের রুদ্ররোষ থেকে মুক্তি নেই। বরফের দুর্লঙ্ঘ বাধা, গিরিখাত, ধস প্রভৃতির সম্মুখীন হয়ে এমনই নিরুপায় যে মৃত্যুর কাছে আত্মসমর্পণ ছাড়া কোনো বিকল্প আর পথ নেই তাদের। ভারত পাক দ্বন্দ্বের মাঝে পড়ে তুষারবৃত এলাকায় এই মানুষ তবুও নিরাশ হতে চায় না। তারা মৃত্যুভয় ভীত। পাক ফৌজি নিক্ষেপিত বোমা বারুদে সন্তান সন্ততিদের ছিন্নভিন্ন সব দেখেছে, তবু চায় সংঘবদ্ধ হয়ে বাঁচতে, কিন্তু তা কতটা নিশ্চিত সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। সেই জন্য শত্রুদের প্রতিরোধকল্পে কিংবা গণমৃত্যুর ভাবনায় শেষবারের মতো শৃঙ্খলাবদ্ধ হতে চায় এবং শত্রুদের আশা ধ্বংস করতে চায়, উগ্রবাদীদের আশা ধ্বংস করতে চায়। এই কবিতায় যেসব চিত্রকল্প, ধস, গিরিখাত, হিমানির বাঁধ, বোমারু বিমান, শিশুদের সব প্রভৃতি আমাদের মনে করিয়ে দিয়েছে, সেই নিয়ে আমরা কবির এই কবিতা ইতিহাসে একটি বিশেষ অধ্যায়ের বিশ্বস্ত দলিল হিসাবে ধরা পড়েছি। এই কোশ্চেনের উত্তরটা এখানেই শেষ। আমরা নেক্সট প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্ন হলো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি মানুষের অস্তিত্বের সংকট কীভাবে ব্যক্ত করেছেন লেখো। কবি শঙ্কর ঘোষের এই কবিতায় প্রায় প্রতিটি স্তবকেই মানুষের অস্তিত্ব সংকট প্রকাশিত। কবিতার প্রথম 4টি পংক্তিতেই তিনি ব্যক্ত করেছেন মানুষ প্রকৃতির মৃত্যুফাঁদ ও প্রতিকূলতার মুখোমুখি। তাদের ডান পাশে দাস, বাঁয়ে গিরিখাত, আর সামনে বরফের বাঁধ বা অনতিক্রম্য বরফস্তূপ। সেই সঙ্গে রয়েছে মাথার ওপর বোমারু বিমানে আনাগোনা, যেখান থেকে বোমা বা সেই জাতীয় ক্ষেপণাস্ত্র বর্ষিত হয়। দ্বিতীয় স্তবকে বর্ণিত মানুষের পথহীনতার কথা, এমনকি ঘর বাড়ি ধ্বংস হয়ে যাওয়ার কথা। সর্বোপরি ফুলের মতো শিশুদের মৃত্যু, যা বিভৎস রূপে ছড়িয়ে ছিটিয়ে আছে। আশা করি বুঝতে পারছো ছাত্রছাত্রীরা। তৃতীয় স্তবকে প্রকাশ পেয়েছে মানুষের মৃত্যু ভয় এবং পরস্পরের সঙ্গে তাদের সম্মিলিত হওয়ায় আকুল আবেদন। চতুর্থ স্তবকে বিবৃত রয়েছে তাদের দীর্ঘশ্বাস। সভ্যতার ইতিহাস তাদের ভূমিকায় থাকা সত্ত্বেও তারা মনে করে ইতিহাস তারা উপেক্ষিত, থাকলেও অস্পষ্ট বিকৃতি রূপে চিত্রিত। চোখ মুখে ঢাকা কথাটি তারই ইঙ্গিতবহ। উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের এইভাবে আগে থেকেই ওরা কাজ করে কবিতায় একটি পংক্তি ব্যবহার করেছেন, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি, কারণ তারা 12 মাস ভিখারি। পঞ্চম স্তবকে মানুষ পৃথিবীর এমন নিষ্ঠুরতার প্রশ্নমুখর হয়েছেন
তারা নিজেদের এমন সংকট দেখেই ভাবে পৃথিবী সম্ভবত মৃত জীবিতের মধ্যবর্তী কোনো অবস্থায় বিরাজমান। তারা আরও ভাবে যে তাদের এমন ভবঘুরে জীবনের কথা কেউ জানে না। আর ষষ্ঠ স্তবকে বর্ণিত হয়েছে মানুষের নিঃস্বতার মধ্যেও বেঁচে থাকার একটা প্রবল বাসনা, কিংবা মহাভারতে সেই সংসস্তপক যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যু নিশ্চিত জানা, সেনার মতো পরস্পরের মধ্যে শৃঙ্খলাবদ্ধ হওয়ার কথা বলা হয়েছে। কবিতার আমরা প্রত্যেকটা স্তবক আলোচনা করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই তোমরা খাতায় লিখে পেলো। আমরা এবার নেক্সট প্রশ্নে যাব। আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। অর্থাৎ আমাদের বলতে এখানে কবি কাদের কথা বলেছেন, তাদের এমন কথা বলার কারণ কি, ভালোভাবে শোনো তোমরা। আমাদের বলতে কবি এখানে ভারত পাক সীমান্তে তুষারবৃত এক পার্বত্য প্রদেশের মানুষের কথা বলেছেন, যারা অত্যন্ত কষ্টের মধ্যে থাকে। তাদের এমন কথা বলার কারণ, তারা মানুষ ও প্রকৃতির যৌথ আক্রমণে পর্যুদস্ত। এমন ক্ষেত্রেই তাদের অবস্থান, যেখানে মাথার ওপর উড়ে যায় বোমার বিমান, তাদের বাড়িঘর উড়ে যায় বিশেষত পাক যুদ্ধবাজ মানুষের আক্রমণে। বারুদের গন্ধে বাতাস হয়ে ওঠে ভারী, শরীর মনে মূর্ত হয়ে ওঠে মৃত্যুর কয়াল ছায়া। এইসবের থেকে তারা নিষ্কৃতি চায়, খোঁজে বিকল্প পথ, কিন্তু পথ কোথাও নেই। তাই এক পাশে ধস, অন্য পাশে গিরিখাত, আর সামনে দুর্লঙ্গ পুঞ্জীবিত বরফের প্রাচীর। শুধু তাই নয়, তারা চোখের সামনে দেখেছে তাদের শিশুরা ছিন্ন ভিন্ন সবে পরিণত এবং বিপদস্বরূপে যত্রতত্র ছড়ানো। আর এই সব দেখেই তারা সম্ভাব্য মৃত্যুর ভয় ভীত। আশা করি বুঝতে পারছো তোমরা ছাত্রছাত্রীরা। ইতিহাসে এই সব মানুষ উপেক্ষিত, তবে যদিও তারা ইতিহাসে উল্লেখিত নামমাত্র সেই উল্লেখ, কিংবা তাদের সম্বন্ধে কোথাও স্পষ্ট কিছু নেই। এমনও হতে পারে যে সত্যের বিকৃতি ঘটেছে, কারণ তারা নগণ্য ভিক্ষার নেই জীবিকা নির্বাহ করে। তাদের সম্পর্কে সভ্য শিক্ষিত মানুষ তারা উদাসীন। সেই জন্যই হয়তো তারা বলতে চায় তাদের কথা কেউ জানে না, জানলেও খুব কম জানে, কারণ তারা মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়ায় কোনো সহায়তা পাবে সেই মর্মে। এই কোশ্চেনটা উত্তর এখানে শেষ হলো। নেক্সট আমরা কোশ্চেনে যাই। কিছুই কোথাও যদি নেই, তবুও তো কজন আছি বাকি। বক্তারদের এই কথার প্রাসঙ্গিকতা কি, এ কথার মাধ্যমে তাদের কোন অভিপ্রায় প্রকাশ পেয়েছে। বক্তারা ভারত পাক সীমান্তে কিংবা কার্গিল সংলগ্ন তুষারাচ্ছন্ন এলাকায় অধিবাসী, কিন্তু ভারত বিদ্বেষী পাক ফৌজের হিংসাত্মক কাজকর্মের শিকার তারা গৃহহীন। সুতরাং অন্যত্র পালিয়ে যাওয়া বাঞ্ছনীয়, কিন্তু কোথায় পা বাড়াবে তারা। ডাইনে বাঁয়ে সামনে নানা প্রতিবন্ধকতা, এক পাশে ধস, ডান পাশে গিরিখাত, আর সামনে বরফের দুর্লঙ্গ প্রাচীর। নিরুপায় গত্যন্তরহীন এইসব মানুষের বিপদ এইখানেই শেষ নয়। তাদের শিশুরাও মনুষ্যত্বহীন, বিনাশকদের ধ্বংসলীলায় ছিন্ন ভিন্ন সবে পরিণত। ইতিহাসে উপেক্ষিত এইসব ভিখিরি মানুষ তবুও জীবনে বেঁচে থাকার কথা ভাবে। উপরোক্ত পংক্তি দুটির মধ্যে তারাই অভাস সূচিত, অর্থাৎ নিঃস্বতা যন্ত্রণা থেকেই এই কথাগুলি ব্যক্ত। এ কথার মাধ্যমেই বক্তারা বলতে চেয়েছেন, যুদ্ধবাসদের নাশকতামূলক কাজে তারা সর্বস্ব হারালেও যে কজন তারা বর্তমানে প্রাণে বেঁচে আছে, সেই গুটি কতক মানুষ চায় পরস্পরের হাতে দৃঢ়ভাবে হাত রেখে তারাও কঠিনভাবে সঙ্গবদ্ধ হতে। পৃথিবীতে এটাই সত্য যে বিচ্ছিন্নভাবে অবস্থানের অর্থই হলো মৃত্যুকে নির্বিধায় মেনে নেওয়া, আর সঙ্গবদ্ধ হওয়ার অর্থ হলো প্রতিরোধ। তবে তার মধ্যেও বিপদ নেমে আসে এবং গণহত্যার শিকার হতে হয়। তাতে এতটাই শোক শান্তি নেই যে কেউ বারবার বিয়োগ ব্যথায় শোক দুঃখ পাবে না। এই মর্মেই তারা শৃঙ্খলাবদ্ধ হতে তৎপর হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা নেক্সট প্রশ্নে যাই। আয় আরও বেঁধে বেঁধে থাকি পাঠ্য রচনায় কবি তাদের এই কথাটি বলেছেন কেন, আর কেন বলেছেন পংক্তিটি মর্মার্থ লেখো। পাঠ্য রচনায় কবি এই কথাটি দুবার বলেছেন। এর মাধ্যমে তিনি ছিন্ন মূল নিঃস্ব মানুষদের কঠিন শৃঙ্খলাবদ্ধ হওয়ার কথা বলেছেন। আয় আরও বেঁধে বেঁধে থাকি পংক্তির কবি শঙ্কর ঘোষের এই বাক্য বন্ধন নামাঙ্কিত কবিতা থেকে উদ্ধৃত। কবি আসলে ইতিহাসে উপেক্ষিত খুবই সাধারণ মানুষের দুঃখ ও সুখের কথা বলতে চেয়েছেন। এই জন্যই তিনি আমাদের দেশের এমনই এক ভূখণ্ড নির্বাচন করেছেন যেখানে তুষারপাত নিত্য নৈমিত্তিক ঘটনা, সেই সঙ্গে কিছু উল্লেখ্য যুদ্ধবাজ মানুষের নাশকতামূলক কাজ। এই মর্মে কবিতার নেপথ্যে চিত্রিত করেছেন ভারত পাক সীমান্তবর্তী এলাকা কিংবা কার্গিল যুদ্ধ ইত্যাদির ভিতরে
নিরাপদ কিছু মানুষের অস্তিত্ব সংকট, এই সব মানুষের মাথার ওপর দিয়ে বয়ে যায় বোমারু বিমানে নিক্ষেপিত বোমা। কখনো এই বোমায় বিধ্বস্ত হয় ঘরবাড়ি, শিশুরাও ছিন্ন ভিন্ন দেহ নিয়ে পড়ে থাকে যত্রতত্র। এমত অবস্থায় মৃত্যু ভয় ভীত জীবিত মানুষেরা প্রাণের আশায় খোঁজে নতুন নিশানা বা ঠিকানা, কিন্তু প্রকৃতির ভয়ঙ্কর রূপ তাদের দিকে ভূকুটি আনে। কোথাও ধস, কোথাও গিরিখাত, কোথাও বা বরফের দুর্লঙ্ঘ প্রাচীর। তাই সাক্ষাৎ মৃত্যুর সম্মুখীন তারা, কিন্তু সব হারিয়ে তারা এখনও মরতে প্রস্তুত নয়। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, অর্থাৎ তাই আর কারোর চোখে সামনে মৃত্যু দেখে শোক বা দুঃখ পেতে চায় না তারা। এই জন্যই প্রতিরোধ অথবা সম্মিলিত মৃত্যুর কথা ভেবে পরস্পরের হাতে হাত রেখে কঠিনভাবে শৃঙ্খলাবদ্ধ হতে চায় তারা। এই জন্য প্রতিরোধ অথবা সম্মিলিত মৃত্যুর কথা ভেবে তারা পরস্পরের হাতে হাত মিলে কঠিনভাবে শৃঙ্খলাবদ্ধ হতে চায়। উক্ত পংক্তির মধ্যে দিয়ে সেই কথাই অভিবাসিত হয়েছে। আজকের মতো এখানেই বোঝানো শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।